ছাত্র জনতার এক অভূতপূর্ব অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে, অন্যদিকে রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ জামাত ইসলামী। 68টি একক আসন এবং জোটগতভাবে 77টি আসন পেয়ে দলটি এখন দেশের প্রধান বিরোধী দল। কিন্তু এই ফলাফল কি কেবলই একটি সংখ্যার জয়, নাকি বাংলাদেশের দীর্ঘমেয়াদী রাজনৈতিক কাঠামোর এক গভীর পরিবর্তন? আজ আমরা বিশ্লেষণ করব জামায়াতের এই অভাবনীয় উত্থান, উত্তরের দুর্গ দখল এবং ঢাকার রাজনীতিতে তাদের প্রথম পদচারণা নিয়ে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জামাত এককভাবে 31.76% ভোট পেয়েছে, যা জোটগতভাবে দাঁড়িয়েছে 38.50%। এটি দলটির ইতিহাসে সর্বোচ্চ ভোট প্রাপ্তি। এর আগে 1991 সালে জামায়াত 18টি আসন পেলেও এবার সেই সংখ্যা 68। জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ক্যাডার ভিত্তিক রাজনীতির খোলস ভেঙে দলটি যখন জনমানুষের দল হওয়ার স্লোগান দিচ্ছে, ঠিক তখনই এই নির্বাচনী ফল তাদের নতুন আত্মবিশ্বাস দিয়েছে। বিএনপি যেখানে 49.97% ভোট পেয়ে প্রায় 211টি আসনে জয়ী হয়েছে, সেখানে জামাতের এই ভোট প্রাপ্তি ইঙ্গিত দিচ্ছে যে বিএনপির ট্রেডিশনাল ভোট ব্যাংকে বড় ধরনের ফাটল ধরিয়েছে দাঁড়িপাল্লা। এবারে নির্বাচনের সবচেয়ে বড় খবর, জাতীয় পার্টির দুর্গে জামায়াতের হানা। হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামল থেকে রংপুর ছিল লাঙ্গলের ঘাঁটি, কিন্তু এবার সেই 33টি আসনের 18টিতেই জিতেছে জামাত জোট। এমনকি খোদ রংপুর সদরে জাপা চেয়ারম্যান জি.এম. কাদের হয়েছেন তৃতীয়। গাইবান্ধার মতো জায়গায় দলটির মহাসচিব হারিয়েছেন জামানত। বিশ্লেষকরা বলছেন, জামাত ঝড়ে জাতীয় পার্টি এখন রাজনীতির দৃশ্যপট থেকে প্রায় বিলীন। খুলনা বিভাগের 36টি আসনের মধ্যে 25টি জামায়াতের দখলে। এই 3 বিভাগ নিয়ে গঠিত দেশের পশ্চিমাঞ্চলে 108টি আসনের মধ্যে 52টিতেই এককভাবে জয় পেয়েছে জামায়াত। জামায়াতের জন্য এবারের সবচেয়ে বড় সাইকোলজিক্যাল জয় হলো ঢাকা। রাজধানীর 15টি আসনের মধ্যে 6টিতে জয়ী হওয়া দলটির জন্য এক বিশাল মাইলফলক। গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় যেখানে তারেক রহমান হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র 4000 ভোটের ব্যবধানে জিতেছেন, জামাতের এই শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা প্রমাণ করে শহরে মধ্যবিত্ত এখন জামাতকে একটি বিকল্প শক্তি হিসেবে গ্রহণ করছে। জুলাই অভ্যুত্থানে জামাত ও শিবিরের সক্রিয় অংশগ্রহণ এবং দুর্নীতি বিরোধী প্রচার তরুণ ভোটারদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছে। এছাড়া এনসিপির সাথে জোট গঠন করে একটি আধুনিক ইমেজ তৈরির চেষ্টাও সফল হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। দেশের পূর্বাঞ্চল অর্থাৎ চট্টগ্রাম ও সিলেট বিভাগে জামাতের ফল শোচনীয়। সিলেটের 19টি আসনের একটিতেও জিততে পারেননি তারা। কক্সবাজারের মহেশখালী বা টেকনাফের মতো নিজেদের পুরনো ঘাঁটিও তারা হারিয়েছে। এর প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে এই অঞ্চলে কওমি আলেমদের তীব্র বিরোধিতা এবং মাজারপন্থী ও সংখ্যালঘু ভোটারদের সমর্থন না পাওয়া। বিশেষ করে দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে প্রায় 30% সংখ্যালঘু ভোটার থাকার পরও সেখানে জামাত একটি আসনও পায়নি। এমনকি খুলনায় তাদের একমাত্র হিন্দু প্রার্থীও জয়লাভ করতে ব্যর্থ হয়েছেন। এটি প্রমাণ করে জামাতের ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তা সবখানে সমানভাবে পৌঁছায়নি। এবারের নির্বাচনে জামাতের তুরুপের তাস ছিল শিবিরের সাবেক নেতারা। মঞ্জুরুল হক রাহাত থেকে শুরু করে ব্যারিস্টার মাহবুব আলম সালেহীর মতো তরুণ ও শিক্ষিত মুখগুলোর জয় আগামী দিনে দলের নীতি নির্ধারণে তারুণ্যের প্রভাব বাড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ। নেপথ্যের কারিগর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনের আগে অসুস্থতা সত্ত্বেও তিনি সারা দেশ যেভাবে সফর করেছেন তা বিরল। তার গণমুখী আচরণ এবং মানবিক ইমেজ দলটিকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে গেছে। এসব সামাজিক গুণাবলী এবং তার দক্ষ নেতৃত্ব জামাতকে আজ দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘস্থায়ী পরিবর্তনের সূচনা করল। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এবং জামাত এখন একে অপরের প্রধান প্রতিপক্ষ। অন্তত 53টি আসনে জয় পরাজয় নির্ধারিত
হয়েছে 10,000-এরও কম ভোটের ব্যবধানে। এই হাড্ডাহাড্ডি লড়াই ইঙ্গিত দিচ্ছে যে আগামী দিনগুলোতে বাংলাদেশের সংসদীয় রাজনীতি আর একপাক্ষিক থাকবে না। জামাত কি পারবে তাদের এই সাফল্যের ধারা বজায় রেখে একটি উদার ও গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হতে, নাকি পূর্বাঞ্চলের দুর্বলতা তাদের প্রতিরোধ করবে? জামাতের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিগুলোই তার উত্তর দেবে।